রাতের খাবার শেষ হয়েছে সবেমাত্র। এশার আজান পড়ছে অনেক আগে। পূর্ণা পদ্মজা লাবণ্যকে পেয়ে পুলকিত। আনন্দ বয়ে যাচ্ছে মনে। একটু পর পর উচ্চস্বরে হাসছে। হেমলতা একবার ভাবলেন নিষেধ করবে এত জোরে হাসার জন্য। এরপর কী ভেবে আর নিষেধ করলেন না। তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন। আমির সবার মনোযোগ পাওয়ার জন্য বললেন, আমার একটা কথা ছিল। সবাই আমিরের দিকে তাকালো। আমির নির্দ্বিধায় বললেন, আগামীকাল ফিরবো আমি। হেমলতা বললেন, ঢাকায়? জি, পদ্মজাকে নিয়ে যাব, সাথে লাবণ্য যাবে। দুজনকে কলেজে ভর্তি করে দিব। লাবণ্য পূর্ণার পাশ থেকে উঠে দাঁড়ালো, আমিরের পাশে দাঁড়ালো, আবদার করে বলল, দা ভাই তুমি কইছিলা আমি পাশ করলে আমার এই দেশের বাইরে পড়তে পাঠাবা। ছেড়ে মানুষ বাইরে যাইতে কেন? কলিজাটা বড় হইয়া গেছে। রেগে বললেন, পারি না। লাবণ্য মায়ের কথা অগ্রাহ্য করে আমিরকে বলল, কথা রাখতে হইব তোমার। আমির একবার মজিদকে দেখলো, এরপর লাবণ্যকে বলল, সত্যি যেতে চাস? হ্যাঁ। লাবণ্যের মাথায় গাঁটটা মারল আমির। এরপর বলল, আগে শুদ্ধ ভাষাটা ঠিক, এরপর দেশের বাইরে পড়তে যাবি। লাবণ্য আহ্লাদী হয়ে বলল, পদ্মজা শিখাই দিব। এইটা কোনো ব্যাপার না দা ভাই, আপাতত ঢাকায় চল, শুদ্ধ ভাষায় কথা বলতে অভ্যস্ত হ, এরপর সত্যি পাঠাবো। তুই পাগল হয়ে গেছিস বাবু, এই শ্রেণীটা একা বাইরে পাঠাইয়ে দিবি? জাফর ভাই আছে, ভাবি আছে, সমস্যা নেই আম্মা। একটা তো বোন আমার, নিজের মতো পড়াশুনো করুক। ভাই না বিরক্তিতে কপাল কুঁচকে তাকিয়ে রয়ে থাকেন। মজিদ কথা বলছে না, মনে তিনিও আমিরের দলে। তাহলে আর কথা বলে কি হবে? এই সংসারে এমনিতে তার কথার দম নেই। কেউ কথা শোনে না, নিজের মতো বকবক করে। ফারিনা উঠে চলে গেলেন। হেমলতা বললেন, কালই চলে যাবেন, 2-3 দিন পর আর হবে না। আমি নম্রভাবে বললেন, না আম্মা, আমি 8-9 বছর হলে ঢাকা গিয়েছি। এর মধ্যে এই প্রথম 3 মাস সের উপর গ্রামে থেকেছি, ব্যবসা ফেলে এসেছি। আমার অনুপস্থিতিতে আলমগীর ভাই সামলে নিয়েছেন। এখন তো ভাইয়াও চলে এসেছেন, আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত। যত দ্রুত সম্ভব যেতে চাই, আপত্তি করবেন না। হেমলা পদ্মজার দিকে চেয়ে তাকালেন। তাহলে আগামীকাল যাচ্ছ? জি। আম্মা আব্বা তো অনেক আগেই বলছে। পদ্মজা জানে, কিন্তু পদ্ম ভাবিনি সত্যি সত্যি যাবে। দেখুন কেমন অবাক চোখে তাকিয়েছে। কাল চলে যাবে বলেই আজ আপনাকে নিয়ে এসেছি। আজ রাতটা মেয়ের সাথে থাকেন, আবার কবে দেখা হবে? হেমলতা বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর বললেন, তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না। মজিদ অবাক হয়ে বলেন, আত্মীয় হলে এতদিন এখনও জানেন না মেজামে কিসের ব্যবসা করে? বাবু, এটা তো বলা উচিত ছিল। আমি ভেবেছি জানে, তাই বলিনি। আম্মা, আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয়। এ কাজে আব্বা, রিদুয়ান ভাইয়া, চাচা আছে। এছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলো থেকে বেশি মূল্যে বিক্রি করি। সব পণ্য গোডাউনে রাখা হয়। আমাদের অফিসও আছে। গোডাউন আর অফিস সব কাজ আমাকে সামলাতে হয়। বলতে পারেন আমারই সব। অনেক বড় ব্যাপার, হেসে বললেন হেমলতা। তিনি জানেন না আমির এতটা বিত্তশালী। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয়। এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন, কলেজ থাকাকালীন জেনেছেন। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে রেখেছেন। পদ্মজা বলেন, কথা বলছিস না কেন? কাল চলে যাব আপা। তাই তো, কথা মনে হচ্ছে। আমার খুব মনে পড়ছে তোমাকে। কান্দিস কেন? আসবো তো আমি। সে তো অনেক মাস পর পর। পদ্মজা কিছু বলতে পারল না। হেমলতা কথা বলছে আমির আর মজিদের সাথে। খলিল আলমগীর নীরব দর্শক হয়ে বসে আছে। বিকাল থেকে হৃদয়ের দেখা পাওয়া যাচ্ছে না। পদ্মজা হেমলতার উপর চোখ রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, আম্মা খুব শুকিয়ে গেছে, খায় না? না, মাঝে মাঝে সারাদিন পার হয়ে যায় তবুও কিছু খায় না। জোর করে খাওয়াতে পারিস না? ধমককে মারে, শুনে না আমার কথা। আম্মা ঘাটতারা, ঠিক বলছো। উনি কেমন? ঝগড়া করে আম্মার সাথে। উনিটাকে? আব্বার প্রথম বউ। তুমি তো দেখতেও জানি। শ্বশুরবাড়ি থেকে চাইলে যাওয়া যায় না। বল না কেমন আদর করে তোদের? ভালো, সহজ সরল। আম্মাকে খুব মানে। প্রেমা প্রান্তকে আদর করে। দেখতে খুব সুন্দর। আগে সাপুরে বউদের মতো সাজতো, এখন পছন্দ না বলে এখন আর সাজে না। তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস। এখন করি না। তুই কাকে দিয়ে এত খোঁজ রাখিস? সে তো জানতে হবে না। তাহলে উনি ভালো, তাই তো? হুম। মিলেমিশে থাকিস। ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার। বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার। পদ্মজা থমথম স্বরে বলল। পূর্ণ বলল, আচ্ছা, আমি আজ তোমার সাথে ঘুমাবো। হ্যাঁ, ঘুমাবি। আম্মার খেয়াল রাখবি। আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে, সারাক্ষণ ভাবে। তুই কথা বলিস, সময় দিবি। আমি তোমার মতো সব সামলাতে পারি না, চেষ্টা করবি। ভোরে উঠে মগা ভাইয়াকে পাঠাবো। আব্বা আর প্রেমা প্রান্তকে নিয়ে আসিস, সবাইকে চোখের দেখা দেখে যাব। পূর্ণা পদ্মজাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, কান্না পাচ্ছে খুব। কত দূরে তো চলে যাবে আপা? পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরে আত্মনাদ। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলে, খুব দ্রুত আসবো। পদ্মজা মেঝেতে শুয়েছে, তার দুই পাশে হেমলতা আর পূর্ণা। পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে, আর পদ্মজা হেমলতাকে এক পাশ শক্ত করে ধরে রেখেছে।
হেমলতার নীরবতা ভেঙে পদ্মজা বলল, পদ্ম, হ্যাঁ আম্মা, শহরে নিজেকে মানিয়ে নিবি, শক্ত হয়ে থাকবি, আর মনে রাখবি কেউ কারো না, সবাই একা। সবসময় নিজের উপর বিশ্বাস রাখবি, নিজের উপর আস্থা রাখবি, সৎভাবে পথে থাকবি, কখনো কারো উপর নির্ভর হবি না। তুই যদি কারো উপর ভালো থাকার দায়িত্ব নিস, কখনো ভালো থাকবি না। নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয়। নিজেকে কখনো একা ভাববি না। আমি থাকি, আমি, আমার প্রতিটি কথা তোর সাথে মিশে থাকবে, ছায়া হয়ে থাকবে। আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্য সৃষ্টি করে, সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকা মানে থাকবে না, মৃত্যুর ঢলে পড়ে। আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেওয়া, বড় করে তোলা, বাস্তবতা দেখানো। সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না, কিন্তু তোর দায়িত্ব অনেক বড় ছিল। পদ্মজা চাপা স্বরে বলল, সেটা কি? জানি না। তুমি এত কি ভাবো আম্মা? মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে যাচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করবে? আমি পরের বার এসে যেন দেখি মোটা হয়েছ। হেমলতা হাসলেন, সাদা ধবধবে দাঁত ঝিলিক মারে। তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, পরের বার যখন দেখবি একদম অন্যরকম দেখবি, কথা দিচ্ছ? দিচ্ছি। পদ্মজা হাসলো। পূর্ণা বলল, আমাকে জড়িয়ে ধরো আপা। পদ্মজা পূর্ণাকে জড়িয়ে ধরে আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরে, তারপর বলে, এবার চুপচাপ ঘুমাবে, কোনো কথা হবে না। মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায়। তিনি চোখ কান খাড়া রেখে শোন, কেউ হাঁটছেন। কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন, সাবধানে দরজা খুলে বেরিয়ে যান। পায়ের শব্দ যেদিক থেকে আসছে সেদিকে যান। সাদা পাঞ্জাবি পরা একটা পুরুষের অভাব দেখতে পান। তিনি তীক্ষ্ণ স্বরে ডাকেন, রিদওয়ান। রিদওয়ান কেঁপে উঠে পিছনে ফিরল। চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে অপ্রস্তুত হয়ে পড়ছে দেখেই বোঝা যায়। হেমলতা প্রশ্ন করলেন, এত রাতে এখানে কি করছো? জি হাঁটছিলাম, এত রাতে প্রায় হাঁটি। জিজ্ঞাসা করতে পারো অন্যদের। হেমলতা রিদওয়ানের পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। কোনোভাবে আমাকে খুন করতে এসেছো কি? রিদওয়ান থতমত খেয়ে গেল। বলল, না না, আপনাকে কেন খুন করতে যাব? প্রমাণ সারাতে। হেমলতা সহজ কথা। রিদওয়ান হঠাৎ অন্যরকম স্বরে কথা বলল, সে তো আমিও একজন প্রমাণ, স্বচক্ষে দেখা জলযন্ত্র প্রমাণ। আপনি আমাকে খুন করে প্রমাণ সারাতে পারেন। যেহেতু দুজনে একই পথের, কাউকে কারো খুন করার প্রয়োজন নেই। আমি এখানে অন্য কাজে এসেছি। হেমলতা কঠিন চোখে তাকালো, পরক্ষণে চোখ শীতল করে নিয়ে বলল, শুভরাত্রি। রিদওয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায়। হেমলতা ঘরে ঢুকার জন্য ঘুরে দাঁড়ান। হাঁটার পূর্বে শরীরে ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভাগ্যিস আওয়াজ হয়নি। তিনি হাতে ভর করে ওঠার চেষ্টা করেন। বাম হাতের মাংসপেশি শক্ত হয়ে আছে, হাত নাড়াতে কষ্ট হয়। ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক। তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ। পাখির কলতানে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা জানলার ফাঁক গলে আসা দিনের আলো দেখতে পেল। সে তড়িঘড়ি করে উঠে বসেন। অন্যদিন ফজরের আজানের সাথে উঠে পড়েন। আজ দেরি হলো না। পূর্ণাকে তুলে নিয়ে বলল, যা, উজু করে নামাজ পড়তে বস। হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা ঘুরে তাকালো। তিনি কোরআন শরীফ পূর্বের জায়গায় রেখে দিয়ে বললেন, পূর্ণাকে একটু বুঝ দিস, নামাজ পড়তে চায় না। আচ্ছা আম্মা। পদ্মজা পূর্ণাকে ডেকে নিয়ে কলপারে যায়। এরপর দুই বোন একসাথে নামাজ পড়তে বসে। নামাজ শেষ করে হেমলতার সামনে এসে দাঁড়ালো পদ্মজা। হেমলতা জানলার বাইরে তাকিয়েছেন। পদ্মজা হেমলতার চোখ দেখে বলেন, আম্মা, তোমার চোখ দুটো এমন লাল কেন? হেমলতা দুই চোখে হাত বুলে দিল, রাত্রে ঘুমায়নি তাই। পদ্মজা উৎকণ্ঠা, কেন কেন ঘুমায়নি? কীরকম দেখাচ্ছে তোমাকে? বিছানায় পড়াটা শুধু বাকি। কিছু চুল পদ্মজার মুখের সামনে চলে এলো। হেমলতা তা কানে গুজে দিয়ে আদর মাখা কণ্ঠে বলল, আজ আমার মেয়ে চলে যাবে, তাই আমি সারা রাত জেগে আমার মেয়েকে দেখেছি। হেমলতার কথা শুনে পদ্মজা আবেগী হয়ে পড়েন। হেমলতা জড়িত ধরে কান্না আসা কণ্ঠে বলে, আমার খুব মনে পড়ে তোমাকে। চলো আমার সাথে, একসাথে থাকবো। তোমার না ইচ্ছে ছিল আমাকে নিয়ে শহরে থাকবা? পাগল হয়ে গেছিস? মেজামাইরে বাড়িতে খায় থেকে 2-3 দিন হলে যেমন তেমন। হেমলতা শরীরের উষ্ণতা পদ্মজাকে ওম দিচ্ছে। মায়ের উষ্ণতা কি অদ্ভুত শান্তি। পদ্মজা কান্না করে দিল। হেমলতা পদ্মজার মুখ তুলে বললেন, সকাল সকাল কি কাঁদে? বাড়ির বউ তুমি, শাশুড়ি কি করছে আগে দেখে আয় যা। পদ্মজা আরও কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে চোখের জল মুছে আবার ভিজে যাচ্ছে, বুকটা হাহাকার। কত দূরে চলে যাবে? কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পিছন থেকে শোনা যায় হেমলতা বলছেন, বাচ্চাদের মতো করছিস কিন্তু। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে ঢোক গিলে শক্ত করে, এরপর রান্নাঘরের দিকে চলে যায়। পদ্মজা ঘর থেকে ছাড়তে হেমলতার চোখ বেয়ে দুপোঁটা অশ্রু জল গড়িয়ে পড়েন। তিনি দ্রুত জল মুছেন। পালঙ্কের নিচ দিকে চেয়ে দেখেন পূর্ণা চিৎ হয়ে ঘুমাচ্ছে। কখন ঘুমালো? হেমলতা হাসি পেয়ে গেল। তিনি কাঁথা দিয়ে পূর্ণাকে ঢেকে দিলেন। পদ্মজা রান্নাঘরে ঢুকতে ফারিনা মুখ ঝামটালা, আইসো কেন? যাও ঘুমা গিয়ে। কখন এত দেরি হলো বুঝিনি, মিনমিন করে বলল পদ্মজা। বুঝবা কেন, মা আইছে তো। হাউরের লগে তো আর মায়ের মতো মিশতে মন চায় না। পদ্মজা অবাক হয়ে তাকালো। তার চোখ নামিয়ে বলল, আমি তো মিশতেই চাই, আপনি সবসময় রেগে থাকেন। মুখের উপরে কথা কইবে না, যাও এখন। পদ্মজা ঘুরে চলে যাওয়ার জন্য
ফাইনা তেলেবুগ্ন জ্বলে উঠলে বলল, কইতে যাইবে নাকি? জোর করে তো কাম করছে, এই বুদ্ধিটা নাই। পদ্মজা স্তব্ধ হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন সে কাজ করার জন্য জোরাজোরি করে, কিন্তু ফাইনে করতে দেয় না। এজন্য সে এক কথায় চলে যাচ্ছিল। আর এখন কি বলছে? সে ব্যাপারটা হজম করে নিয়ে রান্নাঘরে ঢুকলো। ফাইনা গড়াসর পূর্বের অবস্থানে রেখে বলে, ইচ্ছে হয়েছে কাম করতে হইব। এরপর তোমার মায়ে কইব দিনরাত কাম করাই, তাই ছেড়ে যাও, বাইরে যাও। পদ্মজা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। লতিফা ঠোঁট টিপে হাসছে। ফাইনের এমন ব্যবহারে সে অভ্যস্ত। বেশ অনেকক্ষণ পর পদ্মজা বলল, আম্মা আমি করবোটা কি? পদ্মজা মাথা থেকে ঘুমটা সরে গেছে, মুখটা দেখার মতো। ফাইনা পদ্মজার মুখ দেখে হেসে ফেললো, আবার দ্রুত হাসি লুকিয়ে ফেললো। এই মেয়েকে তিনি অনেক আগেই ভালোবেসেছেন। এত শান্ত, এত নম্রভদ্র। হেমলতাকে হিংসে হয়, হেমলতার গর্ভকে হিংসে হয়। পদ্মজা ঢাকা যাওয়া নিয়ে প্রথম প্রথম ঘোর আপত্তি ছিল ফরিনের, কিন্তু এখন নেই। উপর থেকে যাই বলুন না কেন, তিনি মনে মনে চান পদ্মজা পড়তে যাক, অনেক পড়ুক, অনেক বেশি পড়ুক। এই মেয়ের জন্ম রান্নাঘরে রাধার জন্য নাই, রানীর আসনে থাকার জন্য। পদ্মজা ফারিনার 2 সেকেন্ডের মৃদু হাসি খেয়াল করছে। সে সাহস পেল, ফারিনের কাছে এসে দাঁড়ায়। ফারিনা চোখ মুখ কুঁচকে প্রশ্ন করে, ঘেঁষতেছ কেন? পদ্মজা শিমুল তুলনায় নরম স্বরে বলে, আমার খুব মনে পড়বে আপনাকে, আপনার বকাগুলোকে, আপনি খুব ভালো। ফারিনা তরকারিতে মশলা দিচ্ছিল, হাত থেমে যায়। পদ্মজার দিকে তাকান। পদ্মজা বলল, আমি আপনাকে একবার জড়ি ধরে আম্মা? ফারিনা কিছু বললেন না। এই মেয়েটা এত অদ্ভুত, এত ভালো লাগে কেন? পদ্মজা চোখের দিকে চেয়ে অদ্ভুত করেন। কয়েক বছর লুকোনো ক্ষত জ্বলে উঠছে। ক্ষতরা পদ্মজাকে সামনে উন্মোচন করছে। কোনোভাবে কি যন্ত্রণাদায়ক এই ক্ষত সারতে পারবে না পদ্মজা? ভরসা করা যায়? পদ্মজার মায়াভরা 2টি চোখ দেখে বুক এমন তোলপাড় শুরু করেছে। 32 বছর আগে সেই কালো রাত্রির কথা কেন মনে পড়ে গেল? যে কালো রাত্রের জন্য আজও এই সংসার, এই বাড়িতে তিনি আপন ভাবতে পারেন না। প্রতিটি মানুষের সাথে বাজে ব্যবহার করেন। সেই যন্ত্রণা কেন বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে? উত্তরের আশায় না থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল ফারিনা। ফারিনা মৃদু কেঁপে উঠলেন। এরপর পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিলেন। পদ্মজা ফারিনার বুকে মাথা রাখতে টের পেলেন ফারিনার বুক ধুকপুক ধুকপুক করছে। হাওলাদার বাড়ি থেকে ডানে 2 মিনিট হাঁটার পর ঝাউড়া নামের একটা খালের পাড় দেখা যায়। খালের পাড়ে দাঁড়িয়ে আছে হাওলাদার বাড়ির সবাই। ট্রলার নিয়ে মাঝে অপেক্ষা। ট্রলারের হাওলাদার বাড়ি। পদ্মজার পরনে কালো বোরকা। লাবণ্য যাবে না। সকাল থেকে তার ডায়রিয়া শুরু হয়েছে। 3-4 দিন পর আলমগীর ঢাকা যাবে। আজ আমির আর পদ্মজা যাচ্ছে। প্রেমা, প্রান্ত, মোর্শেদ, বাসন্তী সবাই সকলেই এসেছে। সবার সাথে কথা হয়েছে। পূর্ণা হেসকে তুলে কাঁদছে। পদ্মজা হেমলতার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল। তারপর বললেন, ঠিক মতো পড়বি, খাবি, স্বামীর খেয়াল রাখবি, কাঁদবি না কিন্তু, একদম না। তুমি কাঁদছো কেন আম্মা? না না, কাঁদছি না বলে হেমলতা কেঁদে ফেলেন। পদ্মজার কান্নার বেগ বেড়ে যায়। বোরকা ভিজে যায়। এদিকে মা, অন্যদিকে 3 ভাই বোন কেঁদেই চলছে। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পারছে না। পদ্মজা বলল, আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিলে কান্না আটকায়। তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হয়ে যাচ্ছে। আমি নিয়ে যাও আমার মেয়েকে। যা মা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পাশ দিয়ে সালাম করলো। পদ্মজার দেখা থেকে আমিরও করলো। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতে হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে উঠল, আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়ে গুণে আলাদা হয়, শিক্ষার কালি যেন না লাগে। পদ্মজা ফিরে চেয়ে বলল, ভুলবো না আম্মা, কক্ষনো ভুলবো না। তুমি চোখের জল মুছো, আবার দেখা হবে। হেমলতা 3য় বারের মতো চোখের জল মুছেন। এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে যায়। পদ্মজা এক দৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ বেয়ে অঝোর ধারা বর্ষণ হচ্ছে। আজ কাশছেন মোর্শেদ। তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো আরও দুর্বিষহ হয়ে উঠবে। আরও কাঁদছেন ফারিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনে জীবন্ত পুতুল মাথায় ঘোমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্র বাতাস মিশে ছুঁয়েছে পদ্মজার মুখে। জল শুকোতে শুকোতে অনেক ভিজে। আমির পদ্মজার কোমরে 1 হাত জড়িয়ে ধরে বলল, এবার থামো। আমিরের আলতো ছয়ে পদ্মজা আরও প্রশ্রয় পেয়ে কাঁদতে লাগলো। আমির বলল, এ তো আরও বেড়ে গেছে, থামো না, আমি আছি তো। আমরা 6 মাস পর পর আসবো, অনেক দিন থেকে যাবো। সত্যি তো? কাজের বাহানা দেখাবেন না? মোটেও না। আমির পদ্মজার চোখের জল মুছে নিল। এরপর চোখের পাতায় চুমু দিল। পদ্মজা নুইয়ে যায়। বলল, নদীর পাড়ে কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, কেউ দেখবে, এই কথাটা ছাড়া আর কোনো কথা পারো না আমার বউ? পদ্মজা আমিরের দিকে একবার তাকালো। এরপর চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমরা ট্রলার দিয়ে ঢাকা যাব? সেটা সম্ভব না, কিছুক্ষণ পর ট্রেনে উঠে যাব। আমির পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়াতেই
আমিরকে হতবাক করে দিয়ে পদ্মজা ট্রলারের ভিতরে ঢুকে গেল। ট্রেনের বগিতে হেঁটে সামনে এগোচ্ছে আমির। তার এক হাতে ল্যাগেজ, অন্য হাতে পদ্মজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। পদ্মজার মুখ নিকাবের আড়ালে ঢেকে রাখা। সে এদিক ওদিক তাকিয়ে আমিরকে প্রশ্ন করলো, খালি সিট রেখে আমরা কোথায় যাচ্ছি? কেবিনে। ততক্ষণে দুজনে ৭৬ নম্বর কেবিনের সামনে চলে এসলো। আমির দরজা ঠেলে পদ্মজাকে নিয়ে ঢুকলো। ৪টা পার্ট কেবিনে বোঝাই যাচ্ছে। পদ্মজা বলল, আরও দুজন আসবে কখন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। ৪টা বাতেই আমাদের। পদ্মজা ডান পাশে বাতে বসতে বসতে বলল, অনেক খরচা করেছেন। আমির ল্যাগের জায়গা মতো রেখে পদ্মজার পাশে বসলো। বলল, নিকাব খুললেও এবার কেউ আসছে না। পদ্মজা নিকাব খুললো। ঝমঝমে শব্দ তুলে ট্রেন যাত্রা শুরু করছে। আমি জানলা খুলে দিতে পদ্মজার চুল তিরতির করে উঠতে থাকলো। পদ্মজা দ্রুত দুই হাত মুখের সামনে ধরে বাতাস থেকে রক্ষা পাওয়ার সত্ত্বে ব্যর্থ চেষ্টা। আমির বাম পাশে বাড়তে বসে বলল, হাত সরাও দেখি একটু বউটাকে। পদ্মজা দুই হাত সরালো, ঠোঁটে আঁকা হাসি, চোখ ছোট ছোট করে তাকিয়েছে, চুলগুলো অবাধ্য হয়ে উঠছে। আমির এক হাত উপর থুতনি ভর দিয়ে বলল, এই হাসির জন্য দুনিয়া এফর ওফর করতে রাজি। পদ্মজা দাঁত বের করে হাসলো, লজ্জায় চোখ নামিয়ে নিল। আমির পদ্মজার পাশে এসে বসে পদ্মজার চুল খোপা করে দিয়ে তারপর বলল, এবার বোরকাটা খুলে ফেলো, গরম লাগতেছে না? পদ্মজা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আমির বলল, কেউ আসবে না পদ্মাবতী, পৌঁছাতে বিকেল হবে। নিশ্চিতে শুধু বোরকা খুলতে পারো, আর কিছু খুলতে হবে না। পদ্মজার কান রিরি করে উঠল। আমিরের উড়ুতে কিল দিয়ে বলেছি। আমির উচ্চস্বরে হেসে পদ্মজার ভুকুটি করে বোরকা খুলে এরপর জানলার ধারে বসে বলল, আমরা যে বাড়িতে যাচ্ছি আর কে কে থাকে? একজন দারোয়ান, একজন বুয়া। যে বাড়ি না তোমার বাড়ি, ওনারা বিশ্বস্ত, নয়তো রেখে এসেছি। পদ্মজা কিছু বলল না। আমির পদ্মজার পাশে ঘেঁষে বসলো। পদ্মজার কানের দুল টোকা দিল, কোমর জড়িয়ে ধরল। পদ্মজা মেরুদণ্ড সোজা করে বসে আছে। শীতল একটা অনুভূতি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। চোখ বুঝতে স্বভাববশত বলে উঠল, কেউ দেখবে। আমি ভ্রুকুচকে করে চোখ তুলে তাকালো। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলছে। জিভে কামড় দিয়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করলো। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়েছে। এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরল। পদ্মজার ঘাড়ে নাক ডুবে বলে, দেখুক, যার ইচ্ছে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজা ঘুম ছুটে গেল। ধরপড়ি উঠে বসে। কখন ঘুমিয়ে পড়ছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এইভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব করে নেয়। এরপর আমির দরজা খুলে ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়েছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেয় অভদ্র। আমাদের দরকার পড়লে আপনাদের এমনি খুঁজে নিতাম, আর এমন করবেন না। আপনার জন্য আমার বউর ঘুম ভেঙেছে, নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দেয়। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবার ঘুমো। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করলো। আমির তার শহরের জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সমাধায়। পদ্মজার মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানার ছিল। কী কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকোনো কোনো ব্যাপার আছে। শুধু মনে হচ্ছে না, আমি নিশ্চিত। আমি উৎসুক হয়ে ঝুঁকে পড়লো, আগ্রহ করে জানতে ছিল কীরকম। পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরে কড়া রোদ, ছলাৎ করে রোদের ঝিলিক জানলার গোলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাসে ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রুম্পা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে। আমি নিশ্চিত কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানে। উনি সবসময় রুম্পা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি একবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির ভেতরে জঙ্গলে কিছু একটা আছে। সেটা জিনভূত জাতীয় নয়, অন্য কিছু। এমনটা হওয়ার তেমন কোনো কারণ নেই। আমার অকারণে মনে হয় জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, ভয়ঙ্কর হয়নি। কেউ বা কারো জঙ্গলটাকে যত্ন করে সাজিয়ে তৈরি করেছেন, ভয়ঙ্কর করে সাজিয়েছেন। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ করে। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না, মুখের প্রসঙ্গিভাব পাল্টানো না। সে দীর্ঘশ্বাসে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের দুই হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে বলুন, আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভিতরে পুষে রাখছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি, আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শুধালো। পদ্মজা কণ্ঠ খাদিয়ে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? আমির হাসলো, বলল, ধুর, এখন এসব গল্প করার সময়, শোনো এরপর কি করব। পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, কথা ঘুরাবেন না।
আমির খেয়াল করলো হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন, কোনো ব্যাপারে পাত্তা দেন না, সবসময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন, কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমি দৃষ্টি অস্থির। সে এক হাতে ব্যর্থ খামচে ধরার চেষ্টা করছে। ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক। আমিরের এত কষ্ট কেন হচ্ছে? পদ্মজা উৎকণ্ঠা, কী হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমি চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল, চোখ দুটোতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি। আজ যখন কথা হচ্ছে, আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনে একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরে আসা চাতক পাখির মতো তাকিয়েছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকোনো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী। আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিনি আমি, বিশ্বাস করুন। আমি নতজানু হয়ে বলল, আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়ে মারা যান, দিয়ে যান অভিশপ্ত জীবন। পদ্মজা দুই পা কেঁপে উঠল, মাথা ভন ভন করে উঠে শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি ঢোক গিলে আবার বলেন, আমার জন্মদাত্রী মা মারা যাওয়ার পর আব্বা আমাকে নিয়ে এসেছেন। আমার বর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যান, কিছুতেই আমাকে মানতে চাননি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাস ঘুরতে আমাকে মেনে নিল, ছেলের মতো আদর শুরু করলো। এসব দাদুর মুখে প্রায় শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিল, সন্তানের মতো ভালোবাসেনি কখনো। যখন আমার 11 বছর, আমি আর রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকে আমার সাথে ভেজাল করতো, ঝগড়া করতো। যখন এমন একটা খবর জানতে পারলাম, ও আরও হিংস্র হয়ে ওঠে। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান তেজি। আব্বা এমন ছেলে পছন্দ, কেন পছন্দ জানি না। 19 থেকে 20 হলে রিদওয়ান খুব মারতো। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরও 10টা বানিয়ে বলতো, তখন আব্বা আমাকেই মারতো। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে ফেলে রেখেছিল, 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিয়েছি, মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি তবু কেউ শোনেনি। ভয়ে খুব কাঁপছিল, মনে হয় মিশে ভয়ঙ্কর ভয়ঙ্কর দানব দেখছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের মাথায় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামে, উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থান পান, বাড়িতে বৈঠক বসে। রিদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রিদওয়ান এক তো বলিষ্ঠ হন, তার উপর আমার 2 বছর বড়। কিছুতেই পেরে উঠতাম না, পানিতে ঠেস ধরে রেখেছে অনেকক্ষণ। ওর মস্তিষ্ক অসুস্থ, আমার জীবন জাহান্নাম হয়ে ওঠেন। আম্মাকে বললে আম্মা বাঁচাতে পারতেন না, সব সময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বছর বয়স, শীতের রাতে পালিয়ে যাই। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। এরপর দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার চোখের সামনে রিদওয়ান, আম্মা, চাচা, আব্বা, সবাই। বুঝে যাই আমার কোনো জায়গা নেই আর, এখানেই থাকতে হবে যতই কষ্ট হোক। আমিরের কণ্ঠে স্পষ্ট কান্না, চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। পদ্মজা হেসকে তুলে কাটছে। আমির অশ্রু সুজল চোখে মেলে পদ্মজার দিকে তাকালো, হেসে ফেলল। পদ্মজার 2 চোখের জল মুছে দিয়ে বলে, আরে পাগলি, কাঁদছো কেন? এসব তো পুরনো কথা। আমার পড়াশোনা আবার চলছিল ভালোই। আমি ভালো ছাত্র ছিলাম, এদিক দিয়ে বুদ্ধিমান ছিলাম, সবসময় ভালো ফলাফল ছিল, এজন্য কদর একটু হলেও পেতাম। যখন আমার 18 বছর, বাড়িতে অস্বাভাবিক কিছু অনুভব করি। রাত করে অদ্ভুত কিছু শব্দ শুনি, জঙ্গলে আলো দেখতে পাই। চাচাকে প্রায় রাতে জঙ্গলে যেতে দেখি। হৃদয় আর চাচা মিলে কিছু একটা নিয়ে সবসময় আলাপ করে। ওদের চোখে মুখে থাকতো লুকোচুরি খেলা। আমি একদিন রাতে চাচাকে অনুসরণ করি। প্রায় 10 মিনিট হাঁটার পর চাচা দেখে ফেলে। সেই ভুলের জন্য কম মার খেতে হয়নি, তবুও বেহায়ের মতো কয়দিন আবার অনুসরণ করে। রিদওয়ানের পেছনে ছিল দেখিনি। আব্বা সেদিন অনেক মারল, দাঁত ছুঁড়ে দিল। এই থুতনির দাগটা, এটা সেই দায়ের আঘাত। একসময় আব্বা আমাকে নিয়ে আলোচনায় বসলেন, বললেন আমাকে শহরে পাঠাবে পড়াশোনার জন্য, কোনো ব্যবসা করতে চাইলে তার সুযোগ করে দিবেন। আমি যেন এই বাড়ির আশপাশ নিয়ে মাথা না ঘামাই। আমি মেনে নিই, রিদনের সাথে থাকতে হবে না আর। এর চেয়ে আনন্দের কী হবে? চলে আসি ঢাকায়। শুরু হয় নিজের জায়গা শক্ত করার যুদ্ধ। এখানে এসে অনেক অপমান সহ্য করতে হয়, তবুও থেমে যায়নি, যুদ্ধ করে চলছি। আমাকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে, কারো লাথি খেয়ে না। যখন আমার 23 বছর বয়স, তখন থেকে আমার কদর বেড়ে যায়। ব্যবসায় মোটামুটি সফল হয়ে যায়। ভাগ্য ছিল ভালো, অতিরিক্ত পরিশ্রম আমাকে নিরাশ করেনি। তখন আব্বা আমার প্রশংসায় পঞ্চমুখ। রিদওয়ান আগের মতো হাত তোলার সাহস পায় না। সে আমি আজ এই জায়গায়। এখন আমার যে অবস্থান হাওলদার বাড়ির
কারো সাহস নেই আমার চোখের দিকে তাকানো। আমি চাইলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নেব না। তারা থাকুক তাদের মতো। রিদওয়ান ছোটবেলায় যা করেছে মেনে নিয়েছে, এখন তোমার দিকে নজর দিয়েছে। ওর নজর আমি বাড়ি গাড়ি অফিস গোডাউনে আছে, আমি টের পাই। ও পারলে আমাকে খুন করে দিতে পারে, কিন্তু পারে না। আমার ক্ষমতার ধারে কাছে ওর জায়গা নেই। এখন আমার নিজের এক বিশাল রাজত্ব, আমার অহংকার করার মতো অনেক কিছু আছে। হাওলাদার বাড়ির কেউ কেউ মিলে আমাকে নিয়ে কোনো পরিকল্পনা করছে, আমি নিশ্চিত। তাই হাওলাদার বাড়িতে আমি থাকতে স্বচ্ছন্দ বোধ করি না। আম্মা ছাড়া ওই বাড়ির সবার ভালোবাসার মুখোশপত্র। আমার দরকার ছিল একজন ভালো মনের সঙ্গী। আমি পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। আমি আমার অর্ধাঙ্গিনীকে তার আসল সংসারে নিয়ে যাচ্ছি। এখন আমার মন শান্ত, কোনো চিন্তা নেই, খুব বেশি সুখী মনে হচ্ছে। আমির পদ্মজার হাতে চুমু খেলো। পদ্মজা তখনও কাঁদছে। সে আচমকা পদ্মজাকে জড়িয়ে ধরল গভীরভাবে, শক্ত করে। এরপর কান্নামাখা কণ্ঠে বলল, আমি কখনো আপনাকে কষ্ট দেব না। আপনাকে না, কেউ আপনাকে ছুতে আসলে আমি তার গর্দান নেব। আমি উন্মাদ হয়ে তাকে ছিঁড়ে কুটি কুটি করবো। কারো সেই ক্ষমতা নেই আর। মিছিমিছি ভয় পাচ্ছ। পদ্মজা আরও শক্ত করে ধরার চেষ্টা করলো। আমির পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিল। এই প্রথমবারের বউয়ের গভীর আলিঙ্গন পেলাম, ভালো লাগছে। ছেড়ো না কিন্তু। প্ল্যাটফর্মে হাসছে। আমির পদ্মজার এক হাত ধরে হাঁটছে, খুব দ্রুত হাঁটছে। পদ্মজা তাল মেলাতে পারছে না। চেষ্টা করছে। মোটর গাড়ি নিয়ে একজন কালো চশমা পরা লোক অপেক্ষা করছে। আমি সেখানে গিয়ে থামে। লোকটা সালাম দিয়ে গাড়ির দরজা খুলে দিল, ব্যাগ জায়গা মতো রেখে দিল। আমির আগে পদ্মজাকে উঠতে বলল। পদ্মজা অবাক হয়, এরকম গাড়ির সাথে সরাসরি পরিচয় নেই তার, কিন্তু প্রকাশ করলো না। আমিরের কথা মতো গাড়িতে উঠলো। এরপর আমির বলল, গাড়ি চলতে শুরু করলো। আমির পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আমাদের নিজস্ব গাড়ি। কথা ছিল কিন্তু আমার গাড়ি দিয়ে রাত বেড়াতে যখন তখন ঘুরতে বেরোবো। পদ্মজা কিছু বলল না। সে উপভোগ করছে নতুন জীবন। ঘণ্টাখানেক মধ্যে একটা বাড়ির সামনে গাড়ি থামে। কালো চশমা পরা লোকটা দ্রুত গাড়ি থেকে নেমে আমিরের ডান পাশে দরজা খুলে দিল। আমির পদ্মজাকে নিয়ে নামলো। পদ্মজা বাড়িটা দেখে মুগ্ধ। দ্বৈত ডুপ্লেক্স বাড়ি। একজন দারোয়ান দৌড়ে এসে সালাম করলো। পদ্মজার সাথে পরিচিত হলো। এরপর আসে একজন মধ্যবয়স্ক নারী। ইনি বোধহয় বাড়ির কাজের লোক। সবাই একসাথে বাড়ি ঢুকলো। পদ্মজা তার নতুন বাড়িতে মন দিয়ে দেখছে। পূর্ব দিক থেকে সদর দরজার দিকে ভেতর পেয়ে প্রবেশ করতে দেখতে পেল বিশাল বৈঠকখানা, উত্তর দক্ষিণে লম্বা। দক্ষিণ পাশের বারান্দায় তাতে নানা ধরনের ফুল ফুটে, আর টবের মধ্যে মনে হবে যেন একটা ছোটোখাটো বাগান। বৈঠকখানার দক্ষিণ পশ্চিম কোণার দিকে বেশ বড় শোবার ঘর। পদ্মজা প্রশ্ন করার আগে আমির বলল, না, এটা আমাদের ঘর না। উত্তর পশ্চিমে কোণার দিকে রান্নাঘর, তার সামনে টয়লেট, আর দুইয়ের মাঝখানে বৈঠকখানার পশ্চিম দিকের মাঝখানটা খাওয়ার ঘর, ডাইনিং। বৈঠকখানার মাথার উপর দিকে তাকালে সেখানে সোনালি কালারের ঝাড়বাতিগুলো চলছে। বৈঠকখানার উপর দিকে একটি সিঁড়ি সাপের মতো পেঁচিয়ে উপরে গেছে। আমির পদ্মজাকে নিয়ে সেদিকে হাঁটে। সিঁড়ি পেরোতে হাতের বাঁ পাশে অনেক বড় একটা শোবার ঘর, দামি দামি জিনিসে সৌন্দর্য আকাশ। দুজনে একসাথে ঢুকে পদ্মজার চোখ ঘুরে সব কিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরখা খুলে কল পরে খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই দিকে। দুজনে একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোলো। পদ্মজার দুই তলাটা আর একটু ভালো করে দেখার জন্য ডান দিকে মন নিল। প্রথমে চোখ পড়লো ব্যালকনিতে, তারপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট্ট ছোট্ট টব। বিরাট অট্টালিকা। সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো। বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে নিল না। সে এক হাতে নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছরের মেয়েকে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা এরপর শাড়ি পাল্টে নেয় কাজে যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাইট পরাতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরাতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই পোশাকের নাম কি? আমির খুব বেশি সুন্দর দেখাচ্ছিল। আমি হেসে জবাব দিয়েছিল, ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছু পদ্মজার অজানা, সব কিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালোই করে উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবু ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখেছে, অফিস দেখেছে, সব কিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত রকমের দ্রব্য। পদ্মজার জীবনে ভালোবাসা আর অর্থ দুটোই চাওয়ার চেয়ে বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমি তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়িতে আঁচলে কোমর গুঁজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমি 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যাও। আরে খেয়ে যাবেন না? সময় নেই, আসছি। খেয়ে যান, বলছি তো তারা আছি। জোরাজুরি করছে কেন? আমি দ্রুত বেরিয়ে যাই, পিছু ডাকতে নেই। তাই পদ্মজা ডাকলো না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি।
মনা পদ্মজার সাহায্যকারী। পদ্মজা ছোটোখাটো ফরমাস পালন করে। পদ্মজা বৈঠকখানে গিয়ে বসলো। আজ কলেজ যেতে ভালো লাগছে না, ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে। মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতা ছুঁয়ে গেছে। অকারণে না বোধহয়। আমি বিরক্ত হয়ে বলে যে এই জন্য বোধহয় মন আকাশে বৃষ্টি নেই। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগে মুহূর্তে কলিং বেল বেজে উঠল। পদ্মজা দ্রুত দরজা খুলে দিল। আমি দাঁড়িয়েছে, বাতাস বইছে। পদ্মজা বলে আসুন। আমি ভেতরে আসি না। সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়েছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুচল, বলল কি হলো? আমি চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচি বলল কেউ দেখবে। আমি মনাকে ডাকলো, মনা কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবো? উফ, আল্লাহ ছাড়ুন। মনা 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 2 তলা থেকে নেমে আমির মনাকে দেখে বলে, এই যে দেখ, তোর আপারে কোলে নিছি, দাঁড়া, তোর সামনে একটু আদর করি। পদ্মজার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে বলে, চাপাসরে বলে, মনা কী ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়েছে। সে কী করবে বুঝতে পেরে না। আমির বলল, যা ঘরে যা। মনা যেন এই শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে গেল। পদ্মজা হাঁপ ছেড়ে বাসলো। আমিরকে গুরুজনের মতো বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথা অনুসরণ করে আমির বলল, আর কতদিন কেউ দেখবে কথাটা মুখে থাকবে? বিয়ে তো কম দিন হলো না। আপনি আপনি কালাচাঁদ না, কালা মহিষ। এটা পূর্ণা বলতো না। হ্যাঁ, আমি মোটেও কালা না। তো এই যে, এই দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত দেখে দিল। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমুকে বলল, এই হাতও আমার। পদ্মজা বলল, ঠেসে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি, ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিকে ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়েছে পদ্মজা, মনটা কুগাইছে। বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। আজ প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখছে। হাওয়ালদার বাড়ির টেলিফোন এসেছে। পূর্ণা হাওয়ালদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করছে। পূর্ণা পদ্মজার কথা শুনতে ওপাশ থেকে পূর্ণার উচ্ছ্বাস ভেসে এসলো, আপা আপা, আমি তোমার গলার স্বর শুনতে পাচ্ছি। তুমি শুনছো? শুনেছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছে? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোনো, বলো আপা, আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে? এই বাড়িতে আর আসবি না? আমি যতদিন না আসবো মনে রাখবি। কেন? কেন আপা মানা করছে শুনি? আচ্ছা, আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার কখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে? এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোনো। টাকা কই পাবো? সেদিন উনি বলেছিলেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলে আমার সুখ। তোমার সুখের জন্য এখন আমার সব। তার কি বলার? দুলাভাই খুব ভালো, তাই না আপা? হুম। আমার শরীর সত্যি ভালো লাগছে। হুম, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আমার। রাখি। বাতাসটা বেড়েছে। পদ্মজার গা কাটা দিয়ে উঠলো। আচমকা ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখে টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজার দেওয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায়। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িংয়ে চলে আসলো। কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সে দীর্ঘশ্বাস ছিল। রান্নাঘর যেতে ডাকলো, মনা। পরক্ষণে মনে পড়লো মনা বাসায় নেই। 2 দিন আগে বাড়ি গেছে। খুব একা লাগছিল তার। সব কিছু রান্না করছে, আর কি রাখবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানলার পাশ ঘেঁষে বসলো। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিল, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুর রস দিয়ে পিঠে খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠলো। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, 2 ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলো। দরজার সামনে আমির দাঁড়িয়েছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হওয়া, বাড়ি যাবো। পদ্মজা চোখের পলক ফেলে পড়লো, আবার? বলল, বাড়িতে মানে অনন্দপুর। আমির দরজা লাগিয়ে বলল, হুম। দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজা উৎকণ্ঠা হুট করে বলল, কোনো খারাপ খবর? পদ্মজা হেসে বলল, তেমন কিছু না। কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা বললাম। তোমার কলেজ তো শীতের বন্ধ। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাই এসেছে। কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাওয়া। ট্রেন 12টায়। আজকের শেষ ট্রেন নেই কিন্তু এটাই।
আমি তৈরি আছি, শুধু ল্যাগেজ 2-3টা শার্ট ঢুকিয়ে নিলে হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে যায় 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামাম দামাম বাজছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে ল্যাগেজ গুছিয়ে নিল। দুজনে বেরিয়ে বসল গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভিতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না। কেবিনে ঢোকার পর বারবার এক কথাই মনে চলছে, পদ্মজা কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে, পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমি হাসলো। পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো, তার চোখ দুটো হাসছে, চিকচিক করছে। সে প্রশ্ন করলো, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন না অফিসে থাকবেন? রানী আপা ভালো আছে? কিছু বলেছে? আমি চুল ঠিক করতে করতে ব্যতীত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, বাচ্চা নষ্ট করে দিল, এরপর মৃত বাচ্চা জন্ম নিল, এখন অবস্থা আরও করুন, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে, মানুষের কপালে এত খারাপ কি করে হয়। মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে, পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোতে ভারী কাজ, চকচক করছে ছোট বড় পাথর। দেখলেই মনে হয় সোনা হীরা পান্না চিকচিক করছে। তার মা তাকে দেখতে চায়, সে কতটা সুখী। কোনো কমতি নেই তার জীবনে। মোড়ল বাড়ির গেটে ধাক্কা দিতে ভেতরে ঢুকতে সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়েছে, দুজনকে চেনাই যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ গর্তে ঢুকেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড্ডি, মনে হচ্ছে কতদিন অনাহারে। পূর্ণা পদ্মজাকে দেখে আপা বলে কেঁদে উঠল, ছুটে না আসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে দড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে যাচ্ছে, চোখ দুটো খুঁচিয়ে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো, আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল, আর চোখ দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন ছুটে আস কেন আসছে না ছুটে? কিসের কষ্ট ওর? পদ্মজা এগিয়ে এলো, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণস্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপারে আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভিতরে তাকায়, কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়েছে, অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতরে ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা মুখগুলো, প্রতিবেশী সবাই, আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরও 2 পা এগিয়ে আসেন। উঠান থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসছে, পদ্ম এসে পদ্ম। সদর ঘরে মধ্যখানে মাটিতে শুয়ে আছে হেমলতা, গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে রাখা, গোলাপ জলের চারপাশে ঘ্রাণ। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো, বুকের ভিতরে এত ব্যথা। সে হেমলতার পাশে বসলো, নিস্তরঙ্গ গলায় রাখলো, আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকালো, চোখ দুটো খোলা, গাল বেয়ে ভেঙছে, চোখ দুটো গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। হেমলতার দিকে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নেন, চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার হাত দুটো মুঠোয় নিয়ে চুমু দিলেন। 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো হেমলতার হাতে। তাতে হেমলতার ভ্রুক্ষেপ নেই, তিনি নিজের মতো ঘরের ছাদের দিকে তাকিয়েছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকে বিলাপ করতে শুরু করলেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে বলল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলে, আম্মা কথা বলো। আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্ম। আম্মা 4 মাস ধরে কাউকে চেনে না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখে পড়ে সদর ঘরের কোণে মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছে। মানুষটাকে একদম চেনা যায় না, একদমই না। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাঘহীন হয়ে পড়ছে, কিছু বলবে নাকি কাঁদবে। বুকে কেমন যেন হয়ে যাচ্ছে, শরীরের শক্তিগুলো যেন শুষে নিচ্ছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকার নিষ্প্রাণ চায়নি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে একবার কথা বলে, আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটো কাঁপছে, চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পাচ্ছে না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছে? পদ্মজা কাঁদতে থাকলো। অনেক অনেক কিছু আছে, কারো কথা কানে ঢুকছে না, শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনা রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে এমন কেন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিছিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেলো পদ্মজা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালে? তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ। কেটে যায় কয়েক মুহূর্ত। কাছের মানুষ ছাড়া আর কেউ নেই, কারো মুখে রা নেই। হেমলতার মতো সবাই বাঘিন, কেউ খায়নি। বাসন্তী তপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রান্ত প্রেমা আমি ছাড়া কেউ খেলো না।
পদ্মজাকে অনেক জোরাজুরি করছে আমির, পদ্মজা খেলো না। আমির আর ঘাটলো না। পদ্মজা জানতে পারলো 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছে। এক দুটো কথা বলেন মাঝে মাঝে, 4 দিন তাও বলে না। গতকাল ভোরে মুখ নিয়ে ফেনা বেড়েছে, এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়ে যাবে। হাওলদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকায় যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করলেন পদ্মজা আর আমিরকে খবর দিতে। উনি যেন দ্রুত চলে আসেন। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছায় আলমগীর আমিরকে সব বলে। আমি সব শুনে দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসেন। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত কিছু জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে। কারো কথা শুনতে ইচ্ছা করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছে না। একটু একটু পানি আর কিছুই খাচ্ছে না। গায়ে মাংস নেই, চামড়া ঝুলে গেছে। হেমলতা পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় উজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আবারও আকুতি করলো। একবার কথা বললো আম্মা, একবার ডাকো পদ্মজা। হেমলতা তাকালো, কিছু বললেন না, তাকিয়ে রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে পদ্মজা জেগে। ক্লান্ত চোখে সবার চোখ দুটো লেগে গেল। তার চোখ দুটো পলক ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাঁক ছেড়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে। চোখ ফেটে জল বেরিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করছি আমার মাকে কষ্ট দিবেন না। পদ্মজার হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টা বারবার ব্যর্থ হতে থাকে। পদ্মজা কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে। ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র তখনই দমদম একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছে, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতা এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলে, আম্মা, আম্মা যেও না আমার ছেড়ে। ও আম্মা, আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে আম্মা, পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বর ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মারে, কষ্ট দিতেছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে আম্মা, ও আম্মা, আম্মা পদ্মজাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়তে শুরু করলো। হেমলতা শেষবারের বার উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে গেল। শরীর কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠলেন। আশেপাশে সব বাড়ি থেকে মানুষ ছুটে এসেছেন। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়েছে। আমির পদ্মজাকে হেমলতা থেকে ছাড়ানোর চেষ্টা করলো। কিছু প্রাণবিহীন দেহটাকে পদ্মজা ছাড়তেই চাইল না। যেন তার ডাকে ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে? হেমলতা কথা বলে উঠলেন, আবারও হাঁটলেন। পদ্মজা ধমকে বললেন, চুপ, এত কান্না কিসের? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধু কল্পনা। আত্মা একবার ফিরে ছেড়ে দিলে আর ফিরে আসে না। আপন মানুষ ঠিকানায় ফিরে আসে না। হেমলতা নামে মানুষটার আয়ুষ্কাল এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের কন্যা। আদরের কন্যা ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চিত মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করছেন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতে পদ্মজা নিজেকে শক্ত করলেন। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসলেন। হেমলতা বলতেন, বাবা মা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া হতে। এতে করে কবরে আজাব থাকলেও কম হয়। এই কথার কোনো সত্যতা নেই, তবে অনেক গ্রাম অঞ্চলে এই কথা মনে প্রাণে বিশ্বাস করে। সে প্রতিটি অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রাংধনু নেমে গেছে, আর কখনো উঠবে না, কোনো দিন না। মোর্শেদ পাঞ্জাবি হাতা নিয়ে চোখের জল মুছছে, আর ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ঠোঁটের কোনো যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুক হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে দাঁড়ায়, আমি জানি তোমার রুহু আমার পাশেই আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা, বলেছিলে কখনো কিছু লুকাবে না। বেহেশতে ভালো থেকো আম্মা, আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ের সামনে বসে পড়ল। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেল সহ আরও 2জন খাটিয়ে কাঁধে তুলে নিল। কালিমা শাহাদত বলতে বলতে তারা এগিয়ে গেল। পূর্ণাকে 3জন মহিলা চেপে রয়েছে। সে হাত পা দিয়ে ঝাঁটিয়ে চেষ্টা করছে ছটার। তার ইচ্ছে করছে মৃতদেহটাকে আঁকড়ে ধরতে। পদ্মজা মাটিতে বসে পড়ে, কি যেন বুক ফুরে যাচ্ছে। আম্মা, আম্মা বলে 2 হাতে মাটি খামচে ধরে।
মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটুও কষ্ট দিও না। আমার আম্মাকে যত্নে রেখো, হীরার টুকরো তোমার বুকে ঘুমাতে যাচ্ছে, কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানো শীতে কাঁপছে পদ্মজা। সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়ছে। এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল, তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হওয়া কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বলে দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর দু হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে, আম্মা মনে আছে তোমার? তখন আমি অনেক ছোট, আব্বা আমার গায়ে কম্বল নিয়ে গেছিল, তখন তুমি তোমার শরীরের আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে রেখেছিলে, মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার করে গেলে আম্মা। বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব বলবে। তুমি নিজে আমাকে বারবার বলেছো তোমার জীবনে এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না আম্মা? আমার কষ্ট হচ্ছে আম্মা, তুমি অনুভব করছো? তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে, তুমি পারতে আমাকে 10 মাস আরও মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচব? একটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে, মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো দেখেনি। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে অশ্রু বিসর্জন। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথ বেছে নিত। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে কবরে আসে। হেমলতার কবরে মোর্শেদ দুর্বল হয়ে পড়ে। পদ্মজার সাথে সাথে তিনিও কাঁদতে থাকে। আমিরের শব্দভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজাকে মুখস্থ সূরা ইয়াসিন পড়তে থাকলো। সে চায় না তার মায়ের বিন্দুমাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পড়ে মৃত বাবা মার কবরে শান্তি কমাতে। যদিও কোনো পাপের শাস্তি হেমলতার আমলনামায় থাকে, তা মুছে দেয় পদ্মজার কণ্ঠের মধুস্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ নেমে আসে, ঠান্ডা জমে যায়, চোখের মনির রং পাল্টায়। আমি দ্রুত পদ্মজাকে কোলে তুলে নেই। এরপর মোর্শেদ বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পড়ে রইলেন একান। শেয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল, মৃত্যুর মতো সত্য আর নেই। জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতা ঘরে, পদ্মজা পূর্ণা বসে আছে দরজা বন্ধ। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়। এসবের শেষ স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে কাঁদছে, উৎসুক চোল। পূর্ণা আর কাঁদতে পারছে না, বুক ফেটে যাচ্ছে, তবু শব্দ হচ্ছে না। পদ্মজা হেমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বলল, আম্মা বলে এখন কাকে ডাকবো? পূর্ণা, আমাদের আম্মা কই গেল? পূর্ণা বিছানা থেকে নেমে আসে, পদ্মজাকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলে, আল্লাহ কেন এমন করলো আপা? আমাদের প্রতি একটু দয়া হলো না? এই ঘরটা আর আসবে না আম্মা। আপা, আম্মা আসে না কেন? আপা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমাকে মেরো না, কাঁদিস না বোন। আমাদের সবার আবার পরকালে দেখা হবে। এরপর মৃত্যু নেই, অনন্তকাল একসাথে থাকবো, ঠিক দেখা হবে। পালঙ্কের উপর পুরনো খাতা। পদ্মজা হাত বাড়িয়ে নিল। পূর্ণা এই খাতার প্রতি অক্ষর আগে পড়েছে, তাই আর ঘাটল না। সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে থাকলো। পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টালো। আমার আদরের পদ্মজা, আজ 15তম দিন তোর বিয়ের। প্রতিটি রাত নির্ঘুম কাটে। পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি। স্মৃতিগুলো আমার বিষে জর্জরিত করে। মেয়ে হয়ে জন্মালে বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে হবে। তবুও মানতে কষ্ট হচ্ছে, আমার মেয়ে সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে। বলেছিলাম আমার জীবনে বিন্দুমাত্র অংশ তোর অজানায় রাখবো না। সেই কথা রাখতে আমি লিখতে বসছি। স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো, অনেক অনেক দিন নিজের কাছে রাখবো। কিন্তু মানুষের সব শখ কি পূরণ হয়? দীর্ঘ 2 বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ। প্রাথমিক অবস্থায় ছিল, কিন্তু পাত্তা দেনি। যখন তোর মেট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইজানের বাড়িতে গেলাম, তখন একজন ভালো ডাক্তারের সাথে দেখা হয়। তিনি আকবর ভাইজানের বন্ধু, দেখা করতে এসেছিল। তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলি। ওনার নাম আসাদুল জামান, বিলেত ফেরত ডাক্তার। কথায় কথায় আমার সমস্যাগুলোর কথা বলি। তিনি খালি চোখে আমাকে দেখেন, কিছু প্রশ্ন করেন। ওনার ধারণা আমি পার্কিনসন্স ডিজিজ নামে এক প্রাণঘাতী রোগে আক্রান্ত, যার 80% লক্ষণ আমার সাথে মিলে যায়। তিনি দ্রুত আমাকে পরীক্ষা করেন। এই রোগের চিকিৎসা তো দূর দেশে থাক, এই রোগ পরীক্ষা কেন্দ্র হাতে গোনা 1-2টা। সেদিন আমার জীবনে বড় ধাক্কা ছিল। আমি দিকদিশা হারিয়ে ফেলি। আমি মারা গেলে আমার 3 মেয়ের কী হবে? কী করে বাঁচব? ভয়ানক এই রোগ নিয়ে
তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো, তবু হাসতে হতো। মুহিব খুব ভালো ছেলে, তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেনি। আমি মারা যাওয়ার আগে তোর নিশ্চিত ভবিষ্যৎ করতে চেয়েছিলাম। বিয়ে দিয়ে করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুজ্জামান ঢাকায় এক হাসপাতালের নাম লিখে দেয়। সেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100 ভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি। তার জন্য কেউ একজন পাশে দরকার। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছিলেন। আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশে ছিলাম না। মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল। তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করে যেন পরীক্ষায় কিছু না ধরা পড়ে, বিয়ে ভেঙে দিতে পারি আর আমার মেয়েদের নিয়ে আরও কয়টা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না। মা, জানতে পারি আমার হাতে সময় কম, এই রোগের নিরাময় নেই, যে কোনো বছর যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এই কথা শোনা মাত্র আমার পক্ষে সহজ ছিল না, ভেঙে গুড়িয়েছিলাম। কিন্তু তোদের কথা মনে পড়তে আবার নিজেকে শক্ত করে নিয়েছি। যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচবো, তোর জীবন গুছিয়ে দিয়ে যাব। আমি পেরেছি, তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে, সুখে হাসিস, এই তো শান্তি। আমার ভাবতে কষ্ট হয় একদিন তোদের সবাইকে আমি ভুলে যাব। এখন তো কথা ভুলে যা, তখন নিজের নারী ছেড়ে সন্তানের মুখও অচেনা হয়ে যাবে। কি নির্মম, তাই না মা? তুই ঢাকা চলে গেলে অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লাগছে। কি অদ্ভুত, ভুলে যে আবার মনে হচ্ছে। হাত পা মাথা মুখের থুতনি চোয়ালে মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যায়। লাহারি ঘরে গিয়ে হুট করে চৌকির উপর পড়ে গেছিলাম। পূর্ণা সে কি কান্না! মেয়েটা খুব কাঁদুনি হয়েছে, একদম হাঁটতে ইচ্ছা করে না, শক্তি কুলায় না। তোর কথা মনে পড়ে, বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটের চামড়া ফোসকার মতো কি হয়েছে, চুলকায় ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না। বাসন্তী আপা সব জানে, মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে, এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্নার নাকি অনেক মজা, খুব ভালো ঘ্রাণ। প্রান্ত প্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটা লুপ্ত হয়ে গেছে। কয়েকদিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধহয় আরও শক্তি পাবো না লেখার। পুরনো সব কিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো জেগেছে আমার শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাও। আর সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মনসুর ছেলেকে খুন করেছি। সৈয়দ তার আগে খুন হয়ে গেছিল। আটপাড়ার বড় বিলে হাওড়া টিনের ঘরে ওরা তিনজন সবসময় জুয়া খেলে গাঁজা খায়, সেদিনও খেয়ে পড়েছিল। আমি গিয়ে সৈয়দের লাশ এক কোণে পড়ে আছে, তা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ে, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মনসুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না। এটুকুই বলবো, আমি যখন জলিল আর মনসুরের ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদওয়ান ঘরের একপাশে লুকিয়েছিল। ও সব দেখেছে। আমি বের হতে সে উল্টো দিকে হাঁটা ধরেন। আজও জানতে পারিনি সে কেন সৈয়দকে খুন করছে। তুই ঢাকা চলে গেছিস ভেবে শান্তি লাগছে। রিদওয়ান ভয়ঙ্কর মানুষ, তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকিস। আমিরকে সাবধানে থাকে। তোর শাশুড়িকে কাঁদতে দেখছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আছে চারিদিক। এই খাতাটা প্রান্তে লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতরে যত্নে রেখেছি। আমার অনুপস্থিতি যখন পড়বি কাঁদবি না একদম। জীবনে বড় হবি। আমি না থাকলে মৃত্যু কামনা করবি না। এটা এক ধরনের পাপ। আল্লাহ যখন ইচ্ছে করে এভাবে মৃত্যু দিবে। তিনি যে কারণে সৃষ্টি করছেন তা পূরণ হলে মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণে রাখবি, কোরআনের পথে চলবি, কোনো পাপে জড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আবার দেখা হবে আমার মায়ের সাথে, আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বৃহস্ত। ভালো থাকবি, খুব ভালো থাকবি। মা কিন্তু দেখবে, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না। তুই কাঁদবি না। আল্লাহ হাফেজ। পদ্মজা 13তম পর্ব। পুরো